আজ বলতে আসিনি নিজের কথা, শোনাবো এক অভিন্ন কথা, একটি বইয়ের জীবন কথা, যাকে বলা হয় ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখার চাবিকাঠি। কিন্তু আমার প্রশ্ন হলো, কেন কেন এই বইটিকেই বলা হয় ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখার চাবিকাঠি, এবং সেই বইটি কোন বই? তার আগে একটা বিষয়, আমরা এই যে লিখতে চাই ইংরেজিতে মন খুলে কিংবা হাত খুলে লিখতে চাই, এই যে কোনো রাইটিং এর জন্য আসলে কি প্রয়োজন? হ্যাঁ, অনেক কিছু প্রয়োজন। মূলত কি প্রয়োজন? আমি তো মনে করি মূলত ট্রান্সলেশন এর প্রয়োজন। অর্থাৎ আপনার ট্রান্সলেশন স্কিল লাগবে, আপনি যেন অনুবাদে দক্ষ হতে পারেন। কিন্তু অনুবাদ করতে গেলে অনেক রুলস লাগে, তাই তো? বাট এমন যদি হয় মাত্র একটি রুল দিয়ে আপনি যে কোনো ট্রান্সলেশন করতে পারবেন, কি বিশ্বাস হচ্ছে না? আমি আপনাকে দেখিয়ে দিব। হ্যাঁ, বই নিয়ে অবশ্যই কথা হবে, আর যে কথা আমি বলবো এর আগে কখনো শুনেননি এমন কথা, বাট এটার জন্য আপনার একটু ধৈর্য লাগবে, তা না হলে এই ভিডিও লেসনটি আপনার জন্য না। আমি বলেছি এই মাত্র একটি সূত্র দিয়ে যে কোনো বাক্য অনুবাদ করা সম্ভব। প্রমাণটা দেখে নিন। যেমন ধরুন, আপনাকে প্রথমে শেখানো হলো যে একটা বাংলা বাক্যকে ইংলিশে অনুবাদ করতে গেলে আগে বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজতে হয়। আপনি সবার আগে ভার্ব খুঁজে বের করবেন। ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যাকে পাবেন সে হবে বাক্যের সাবজেক্ট, আর ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যাকে পাবেন তাকে বলা হয় কি? অবজেক্ট, সাধারণত। তো আমাদের এখানে একটা বাক্য আছে, 18 থেকে 50 বছর বয়সী মানুষদের জন্য সর্বজনীন পেনশন স্কিমের সূচনা দেশের বয়স্ক নাগরিকদের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে। এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটিতে যদি আমরা ভার্ব খুঁজি, ভার্ব হলো নিশ্চিত করবে। এটা যদি ভার্ব হয়, তাহলে আমি যদি ভার্বকে প্রশ্ন করি যে কি নিশ্চিত করবে, উত্তর হলো যে দেশের বয়স্ক নাগরিকদের জন্য সামাজিক সুরক্ষাকে নিশ্চিত করবে। ওকে ফাইন, কে নিশ্চিত করবে? কে? উত্তর হলো এই যে 18 থেকে 50 বছর বয়সী মানুষদের জন্য সর্বজনীন পেনশন স্কিমের যে সূচনাটা হলো, সেটা এই জিনিসটা নিশ্চিত করবে। তার মানে কি দাঁড়ালো? ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমি উত্তর হিসেবে 18 থেকে সূচনা পর্যন্ত পেলাম। তার মানে এই পুরো অংশটি হলো বাক্যের কি? সাবজেক্ট। আর ভার্বকে যদি আমি প্রশ্ন করি কি নিশ্চিত করবে, উত্তর আসে দেশের বয়স্ক নাগরিকদের জন্য সামাজিক সুরক্ষা। তার মানে এটা হলো বাক্যের কি বলেন? অবজেক্ট। তাহলে আমরা ভার্ব থেকে সাবজেক্ট অবজেক্ট পেলাম, তাই তো? এখন লেখার পালা। সমস্যা কি? সমস্যা হলো সাবজেক্টটা বড়, সমস্যা হলো অবজেক্টটা বড়, লং। বাট আপনাকে যদি বলি যে যখনই কতগুলো শব্দ একত্রিত হয়ে বাক্যের একটা সাবজেক্ট গঠিত হয়, কিংবা কতগুলো শব্দ একত্রিত হয়ে বাক্যের একটা অবজেক্ট গঠিত হয়, সেটা একটা ফ্রেজ। আর এই ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। কেমনে সেটা? প্রথমে সাবজেক্ট নিব। সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে এই পুরোটা। এই পুরোটার পেছনের শব্দটা কি বলেন? সূচনা। তো আমি সূচনার ইংলিশ যদি লিখে দেই, কি লিখে দিব আমি? সূচনার ইংলিশ লিখে দিলাম ইন্ট্রোডাকশন। সূচনা। ওকে ফাইন, সূচনা হয়ে গেল। ধৈর্য নিয়ে দেখলে অনেক কিছু শিখবেন এখানে। সূচনা। এবার সূচনার আগের শব্দটা কি? র। এই র এর ইংলিশ কি দিলাম? অব। এবার র এর আগে কি? সর্বজনীন পেনশন স্কিম। আচ্ছা, ইউনিভার্সাল। ইউনিভার্সাল, ইউনিভার্সাল পেনশন স্কিম, সর্বজনীন পেনশন স্কিম। ওকে, ধৈর্য নিয়ে দেখবেন। এবার এর আগের শব্দটা কি? জন্য। জন্যর ইংলিশ কি? ফর। মানে জাস্ট আপনি পেছন দিক থেকে অনুবাদ করবেন, জন্য। এবার কাদের জন্য? মানুষদের জন্য। ফর দা পিপল, ফর দা পিপল, মানুষদের জন্য। ওকে, কোন মানুষ? কোন মানুষ? এখানে বলছে যাদের বয়স 18 থেকে 50 বছর। তাহলে আমি লিখলাম যে বিটুইন, বিটুইন, বিটুইন 18 and 50। ও নো, এখানে বিটুইন এর পরে টু হবে না, অ্যান্ডই হবে। যদি এখানে ফ্রম থাকতো তাহলে টু হতো, ঠিক আছে? অ্যান্ড হবে, টু হবে না। তাহলে এজ লিখতে হবে না, নাউনের পাশে সংখ্যা মানে বয়স। তাহলে যেহেতু নির্দিষ্ট একটা জিনিসের সূচনা, তাই আমরা সামনে দা দিলাম। তাহলে আমার সাবজেক্ট কি হলো? দ্য ইন্ট্রোডাকশন অফ ইউনিভার্সাল পেনশন স্কিম ফর দ্য পিপল বিটুইন 18 and 50। সাবজেক্ট হয়ে গেল। ভার্ব কোনটা? ভার্ব নিশ্চিত করবে, এখনো করে নাই, করবে, ফিউচার টেন্স। আপনি চাইলে লিখবেন উইল এনশিওর, নিশ্চিত করবে, নিশ্চিত করবে, ভার্ব হয়ে গেল। এবার আসে আমরা অবজেক্ট। কাকে নিশ্চিত করবে? কাকে? কাকে? উত্তর হলো দেশের বয়স্ক নাগরিকদের জন্য সামাজিক সুরক্ষা।
এটাও অবজেক্ট, সাইজে বড়, পেছন থেকে অনুবাদ করো। তাহলে আমার পেছনের পার্টটা কি? সামাজিক সুরক্ষা। তার মানে সামাজিক ইংলিশ কি? সোশ্যাল। তাহলে আমি লিখলাম যে সোশ্যাল সিকিউরিটি, সামাজিক সুরক্ষা, সামাজিক সুরক্ষা হয়ে গেল। এবার জন্য, পেছন থেকে আসবো, জন্য ইংলিশ কি? ফর। এবার দেশের বয়স্ক নাগরিক, ফর দা কান্ট্রিজ, কান্ট্রিজ। বয়স্কর জন্য ওল্ড না লিখে সিনিয়র লিখবো, সিনিয়র সিটিজেন্স। হ্যাঁ, আপনি চাইলে এভাবেও লিখতে পারতেন, ফর দা সিনিয়র সিটিজেন্স অফ দ্য কান্ট্রি, বাট আমি এক কথায় লিখলাম ফর দ্য কান্ট্রি সিনিয়র সিটিজেন্স। দেখেন তো কত সহজ হয়ে গেল। The introduction of universal pension scheme for the people between 18 and 50 will ensure social security for the country's senior citizens. বাক্যটা দেখে অনেক কঠিন মনে হয়েছিল না? বাট যখন আমি আপনাকে ধরাই দিলাম এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, আবার বলে দিলাম সাবজেক্ট যদি লম্বা হয় অনুবাদ করতে হবে পেছন থেকে, বুঝতে কি অসুবিধা? কেমন হবে? নিশ্চয় ভালো, রাইট। ঠিক এরকম করে আমি যদি বলি আপনাকে কেউ একজন ভেঙে ভেঙে ট্রান্সলেশন যদি বুঝায়, আপনি বুঝবেন না? বুঝবেন না? কেমনে বুঝবেন? খেয়াল করেন, ভেঙে ভেঙে ট্রান্সলেশন কেমনে হয়। যেমন আমি এই মুহূর্তে যে বইটির কথা বলছি, যাকে আমি বলেছিলাম ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর চাবিকাঠি, কেন বলেছিলাম আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। যেমন ধরেন আমাদের এটা একটা অনুবাদের পেজ, এখানে একটা বাক্য আছে, আপনারা হয়তো বাক্যটা দেখতে পাচ্ছেন, স্ক্রিন সাদা হওয়াতে একটু দেখতে অসুবিধা হতে পারে, বাট একটু দেখার চেষ্টা করেন। এখানে লেখা আছে, ওই বট গাছটির নিচে বসে থাকা ছেলেটি প্রাকৃতিক দুর্যোগ থেকে পাখিদেরকে নিরাপদ রাখার মতো কিছু কৃত্রিম এবং নিরাপদ বাসা নির্মাণ করেছে। এটা বাক্য। এই বাক্যের ভার্ব কে? এই বাক্যের ভার্ব হলো নির্মাণ করেছে বা করিয়াছে। আমি যদি প্রশ্ন করি কে নির্মাণ করেছে, উত্তর আসে ওই বালকটি। কোন বালকটি? আরে ভাই কোন বালকটি? তখন উত্তরটা কি হয়? যে ওই বটগাছটির নিচে বসে থাকা ছেলেটি বা বালকটি। এটা হলো আমার বাক্যের কে? সাবজেক্ট। এবার ভার্বকে প্রশ্ন করেন কি নির্মাণ করেছে, উত্তর হলো প্রাকৃতিক দুর্যোগ থেকে পাখিদেরকে নিরাপদ রাখার মতো কৃত্রিম এবং নিরাপদ বাসা। এটা হলো অবজেক্ট। কি সুন্দর করে বাক্যটাকে ভেঙে দেওয়া আছে। এবার আমরা অনুবাদ করব। তো সাবজেক্টটা কে যেন? ওই বটগাছটির নিচে বসে থাকা ছেলেটি, এটা সাবজেক্ট। তো আমি কি লিখেছি? দা বয় স্ট্যান্ডিং আন্ডার দা ব্যানিয়ান ট্রি। বাট আপনি এভাবে বুঝতেছেন না। আপনাকে বোঝানোর জন্য সুন্দর করে বলা হয়েছে সাবজেক্টটি কয়েকটি শব্দ নিয়ে গঠিত হওয়া, এটি একটি ফ্রেজ এর কাজ করে, যাকে পেছন দিক থেকে অনুবাদ করলে হয় এরকম। কিরকম? আগে ছেলেটি, ছেলেটির ইংলিশ দিলাম দা বয়, তার আগের শব্দটা কি? বসে থাকা, বসে থাকার ইংলিশ দিলাম স্ট্যান্ডিং। আচ্ছা, এখানে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা, এখানে স্ট্যান্ডিং এর জায়গায় সিটিং দিব, সিটিং। ওকে, এবার আসি, এটা একটা মিস্টেক ব্যাপার না। বসে থাকা, তার আগের শব্দটা কি? নিচে, নিচের ইংলিশ কি দিলাম? আন্ডার। আচ্ছা, এবার নিচের আগের শব্দটা কি? ওই বটগাছটি, তাহলে আন্ডার দা ব্যানিয়ান ট্রি। তাহলে কি সুন্দর একটা সাবজেক্ট হলো না? দ্য বয় সিটিং আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি, সাবজেক্ট হয়ে গেল। এবার ভার্ব কি? নির্মাণ করেছে। আমি ইংলিশ কি লিখেছি? হ্যাজ বিল্ড। কেন হ্যাজ বিল্ড লিখলাম? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেমনে বুঝবো? একটা বাংলা ক্রিয়ার শেষে আসি, আসো, আসে, আসেন থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন নির্মাণ করি আছে, আছে, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই আমরা সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়েছি। এবার অবজেক্ট কি? প্রাকৃতিক দুর্যোগ থেকে পাখিদের নিরাপদ রাখার মতো কিছু কৃত্রিম এবং নিরাপদ বাসা। তাহলে অবজেক্টটাও সাইজে বড়, একেও পেছন থেকে অনুবাদ করতে হবে। তাহলে পেছন থেকে অনুবাদ করলে আসে পেছনের পার্টটা কি? পেছনের পার্টটা হলো কিছু কৃত্রিম এবং নিরাপদ বাসা। এর ইংলিশ আগে লিখছি আর্টিফিশিয়াল অ্যান্ড সেফ নেস্ট। এবং তারপর এই বাসার আগের শব্দটা কি? নিরাপদ রাখার মতো। এই যে নিরাপদ রাখার মতো ইংলিশ লিখেছি টু প্রোটেক্ট। এবার তারপর তার আগের শব্দটা কি? পাখিদেরকে, তার জন্য বার্ডস। তার আগের শব্দটা কি? থেকে, থেকের জন্য কি? ফ্রম। তার আগেরটা কি? প্রাকৃতিক দুর্যোগ, এজন্য কি লিখেছি? ন্যাচারাল ক্লামিটিস। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো? পুরো সেন্টেন্সটা হলো দ্য বয় সিটিং আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি has built some artificial and safe nest to protect birds from natural calamities. এভাবে যদি আপনাকে কেউ ভেঙে ভেঙে অনুবাদ করে দেয়, তাহলে নিশ্চয়ই বুঝতে আপনার অনেক আরাম লাগবে।
অনেক সহজ হবে, তাই না? রাইট। ঠিক এই যে আমি যে বইটি নিয়ে বলবো সেই বইয়ে এরকম করে ব্যাখ্যা আছে। বইয়ের দাম কত, তাই তো? পরে আগে জেনে নেন আর এই বইয়ে কি আছে। আমি বলি কি, যে কোনো কিছু ক্রয় করার আগে, সংগ্রহ করার আগে আপনাকে আগাগোড়া জানতে হবে সেটা কি, সেটা আপনার আদৌ প্রয়োজনীয় কিনা, আপনি যেমনটা চান তেমন কিনা, তারপর ক্রয় মূল্যের হিসাব আসবে। এটা আমরা ভাবি না বললে প্রায় অনেকেই ঠকে যায় শুধু এই কারণে। এই বইয়ে কি আছে এটা ধৈর্য নিয়ে আগে দেখেন, তারপর মূল্য নিয়ে আমরা কথা বলবো। এভাবে আরো কিছু উদাহরণ দেখেন। টেবিলের উপরে বইগুলো আমাকে ইংরেজি শিখতে সাহায্য করে। এখানে সাবজেক্ট কে? টেবিলের উপরে বইগুলো। তাহলে দ্য বুকস অন দ্য টেবল, ভার্ব কোনটা? সাহায্য করে, হেল্প। অবজেক্ট কোনটা? আমাকে, মি। আর বাকি অংশ কি? ইংরেজি শিখতে, লার্ন ইংলিশ। তাহলে দ্য বুকস অন দ্য টেবল হেল্প মি লার্ন ইংলিশ। হেল্পের পরে টু উজ্জ থাকে। এরকম করে চমৎকার করে ভেঙে ভেঙে দেওয়া আছে, দেখছেন? ভেঙে ভেঙে দেওয়া আছে, কি সুন্দর করে ভেঙে দেওয়া আছে। এভাবে আপনি অনুবাদ করতে পারেন। কিন্তু আমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং এ যাই, আমাদের সেন্টেন্স গুলো কিন্তু লং সেন্টেন্স হয়ে যায়। তার মানে আপনাকে জানতে হবে, হ্যাভ টু নো দ্য আর্ট অফ মেকিং লং সেন্টেন্সেস। কিভাবে আমরা লং সেন্টেন্স, দীর্ঘ বাক্যকে অনুবাদ করব। খেয়াল করেন এই বই আমরা কিভাবে সাজিয়েছি। একটা বাক্য দেখেন, বিশাল বড় বাক্য, প্লিজ ভয় পাবেন না। কি লেখা আছে এখানে? বাংলাদেশের নদীগুলো বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত, যেখানে মৎস্যজীবীরা প্রতিদিন ভোরবেলায় নৌকা নিয়ে মাছ ধরতে যান এবং তাদের পরিবারের জীবিকা নির্বাহের জন্য সেই মাছ বাজারে বিক্রি করেন। সেন্টেন্স কিন্তু একটা। এরকম লং সেন্টেন্সকে ট্রান্সলেট করতে গেলে আমাদের করণীয় কি? চলুন দেখে আসি আমরা এই বইয়ে কি লেখা আছে। করণীয় হলো, প্রথমে আমরা বাক্যটাকে ভেঙে নিব বাক্যটাকে। কিভাবে ভাঙবো? এই বাক্যে কয়টা অংশ আছে দেখে নেন। এই বাক্যে তিনটা বাক্য অংশ আছে। একটা হলো বাংলাদেশের নদীগুলি বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত, এটা একটা পার্ট। তারপর যেখানে মৎস্যজীবীরা প্রতিদিন ভোরবেলায় নৌকা নিয়ে মাছ ধরতে যান, এটা একটা পার্ট। এবং তাদের পরিবারের জীবিকা নির্বাহের জন্য সেই মাছ বাজারে বিক্রি করেন। তাহলে কয়টা পার্ট হলো? তিনটা পার্ট। চলুন এবার পার্ট এ কে অনুবাদ করি, মানে প্রথম পার্টটা বাংলাদেশের নদীগুলি বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। তাহলে আমরা এখানে ভেঙে দিয়েছি এই বাক্যের সাবজেক্টকে। এই সাবজেক্ট হচ্ছে বাংলাদেশের নদীগুলি। তার ইংলিশ কি হবে? দ্য রিভার্স অফ বাংলাদেশ। ভার্বকে পরিচিত, আর নোন। আবার কমপ্লিমেন্টটা কি কি হিসেবে পরিচিত? বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণীর আবাসস্থল। আপনারা তো জানেন যে কোনো কিছু সাইজে বড় হলে পেছন থেকে অনুবাদ করতে হয়। তাহলে পেছনের পার্টটা হলো আবাসস্থল, তাহলে অ্যাজ দ্য হ্যাবিটেট। এবার জন্যর ইংলিশ হচ্ছে ফর। কাদের জন্য? বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণী, ভ্যারিয়াস স্পিসিস অফ ফিশ অ্যান্ড অ্যাকোয়াটিক অ্যানিমালস। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো? The rivers of Bangladesh are known as the habitat for various species of fish and aquatic animals. তাহলে এভাবে যদি আপনাকে একটা বাক্য ভেঙে দেয়া হয়, আপনি কেন বুঝবেন না? আপনার কি হাউস টিউটর দরকার আছে? আমার তো মনে হয় নেই, যদি আপনি ধৈর্য নিয়ে বইটা পড়তে পারেন। আচ্ছা, এবার আসেন পার্ট বি টা আমরা দেখি একটু। পার্ট বি তে বলছে যেখানে মৎস্যজীবীরা প্রতিদিন ভোরবেলায় নৌকা দিয়ে মাছ ধরতে যান। এখানে মৎস্যজীবীরা সাবজেক্ট, দ্য ফিশারম্যান। ভার্ব যান, গো। অবজেক্ট হচ্ছে বা অ্যাডভার্বিয়াল হলো মাছ ধরতে, টু ক্যাচ ফিশ। অ্যাডভার্ব অফ টাইম হলো প্রতিদিন ভোরবেলায়, এভরি মর্নিং। অ্যাডভার্ব অফ ম্যানার হলো নৌকা নিয়ে, উইথ আ বোট। তাহলে পার্টটা হলো হোয়ার দ্য ফিশারম্যান গো টু ক্যাচ ফিশ এভরি মর্নিং উইথ আ বোট। পার্ট সি, এবং তাদের পরিবারের জীবিকা নির্বাহের জন্য সেই মাছ বাজারে বিক্রি করেন। তাহলে দে, ভার্ব সেল, অবজেক্ট সেই মাছ, দোজ ফিশ। অ্যাডভার্ব অফ প্লেস বাজারে। আর রিজন কি? তাদের জীবিকা নির্বাহ, মানে ফর দেয়ার ফ্যামিলিস লিভলিহুড। পুরো পার্টটা কি? এন্ড দে সেল দোজ ফিশ এট দ্য মার্কেট ফর দেয়ার ফ্যামিলিস লিভলিহুড। এভাবে তিনটা পার্ট আপনাকে ভেঙে বোঝানোর পর আমরা আবার সেই বাক্যটা নিয়ে আসছি বাংলায়, এবং তার ইংলিশ অনুবাদ দেখতেছেন দুইটা। প্রথমটা কি? লিটারাল ট্রান্সলেশন, মানে আমরা যেভাবে ভেঙে ভেঙে অনুবাদ করেছি তার পূর্ণ রূপটা হচ্ছে এই লিটারাল ট্রান্সলেশন। আর নিচেরটা কি? থিমেটিক ট্রান্সলেশন, মানে এই বাক্যটার হুবহু শব্দ যা আছে সেভাবে ইংলিশে অনুবাদ না করে, আক্ষরিক অনুবাদ না করে আমরা যদি ভাবানুবাদ করি, মানে ভাবকে ঠিক রেখে আমরা আমাদের মতো করে অনুবাদ করি, তখন বাক্যটা কেমন হবে? যেমন তখন বাক্যটা হয়েছে, দ্য রিভার্স অফ বাংলাদেশ সার্ভ as a home to many fish and aquatic species, and every morning fishermen use boats to catch fish, selling them at the market to support their families.
আগের বাক্য আর এই বাক্যের মধ্যে ভিন্নতা কি? থিম একই বাট ভিন্নতা আছে। তার মানে প্রথমে একটা লং সেন্টেন্স নিলাম, তারপর সেটাকে কয়েকটা টুকরোয় ভাগ করলাম, এরপর প্রতিটা পার্টের আলাদা আলাদা করে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বুঝলাম, তারপর তিনটা পার্টকে যুক্ত করে একটা ফুল টেক্সট ট্রান্সলেশন করলাম, লিটারাল। এরপর সেটা থিমেটিক করলে কেমন হয় সেটা দেখালাম। ভাই আর কি লাগে? আপনার ফ্রি হ্যান্ড রাইটিং শেখার জন্য আর কি লাগে? এইভাবে আমরা চমৎকার ভাবে ট্রান্সলেশন গুলো দিয়েছি। এখন সমস্যা হলো আমরা যখন দেখি যে অনুবাদটা আমরা যখন করতে যাই, সেক্ষেত্রে আমাদের সমস্যাটা হয় ওয়ার্ড নিয়ে, তাই তো? ওয়ার্ড আমি আপনাদেরকে বুঝাবো। তাহলে আমাদের বইয়ের মধ্যে এরকম করে, যেমন চ্যাপ্টার 8 এ আছে দ্য আর্ট অফ মেকিং লং সেন্টেন্স, ঠিক যেভাবে আমি দেখালাম ঠিক সেভাবেই এখানে সুন্দর করে অনেক লং সেন্টেন্স, কমপক্ষে এখানে 200 বাক্য আছে, সেগুলো প্রতিটা বাক্যের পার্ট এ বি সি ডি দিয়ে ভেঙে ভেঙে দেওয়া আছে। সোজা কথায় আপনার জন্য কাউকে প্রশ্ন করার প্রয়োজন না হয়, এই জন্য আমরা প্রত্যেকটা জায়গায় ব্যাখ্যা করেছি। আমরা জানি আপনি কোথায় প্রশ্ন করতে পারেন। আমি রুবেল রানা দীর্ঘ 10-12 বছর ধরে এগুলো পড়াচ্ছি, আমি এতটুকু ফিল করতে পারি একজন লার্নার কোথায় প্রশ্ন করতে পারে। ঠিক সেই জায়গাটা মাথায় রেখে কিন্তু আমি ব্যাখ্যা করে দিয়েছি, যেন তার কাউকে প্রশ্ন করার প্রয়োজন না হয়। এভাবে চমৎকার করে ভেঙে দেওয়া আছে। শুধু লং সেন্টেন্স না, প্যাসেজ ট্রান্সলেশন কিভাবে করবেন সেটাও চমৎকার করে ভেঙে দেওয়া আছে, যেখানে বিগত বছরের প্রশ্নের আলোকে একদম প্রতিটা বাক্য ব্যাখ্যা করে দেওয়া আছে। মূল বিষয় হলো এগুলো শিখতে গেলে আপনার একটা বেসিক গ্রামার, তাই না? এই যে অ্যাডভার্ব অফ ম্যানার বললাম, টাইম, কমপ্লিমেন্ট কি, জানতে ইচ্ছা করে ভাই সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা। আচ্ছা অবজেক্ট যদি বুঝি, অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্যটা কি? হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডভার্ব এন্ড অ্যাডভার্বিয়ালস? অ্যাডভার্ব অফ টাইম কোনটা? আচ্ছা অ্যাডভার্ব অফ ম্যানার কাকে বলে? আচ্ছা আপনি যে বললেন অ্যাডভার্ব অফ প্লেস, সেটা আবার কি? টাইমটা কি? জানতে ইচ্ছা করে না? ইনফিনিটিভ কি, জেরান্ড কি? আচ্ছা আপনি এখানে আইএনজি কেন যোগ করলেন? আচ্ছা আপনি কেন এখানে পাস্ট পার্টিসিপল করলেন? হেল্পের পরে টু কে কেন উজ্জ্বল রাখলেন? জানতে ইচ্ছা করে কিন্তু। আই ক্যান ফিল ইউর পেইন। আপনার ভেতরে একটা পেইন আছে, সেটা আমি ফিল করতে পারি। ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের বইয়ে সংযোজন করেছি চ্যাপ্টার 1 এই বেসিক গ্রামার ফর রাইটিং, অর্থাৎ লিখতে গেলে যেসব গ্রামার দরকার, কি সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। আপনি খেয়াল করবেন, দেখেন সাবজেক্ট কি, সুন্দর করে চিত্র দিয়ে দেওয়া আছে। বাক্যের কর্তা বা যে কাজ করে তাকেই সাবজেক্ট বলা হয়, এবং ওই সাবজেক্ট কখনো ব্যক্তিবাচক, কখনো বস্তুবাচক, এমনকি কখনো প্রাণীবাচকও হতে পারে। এক্ষেত্রে বাক্যের ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে নরমালি সাবজেক্ট পাওয়া যায়। তবে শুধু প্রশ্ন করলেই হবে না, আপনি অনুভব করুন বাক্যে কে কাজ করে, যে কাজ করে সেই সাবজেক্ট। কি সুন্দর ব্যাখ্যা! আরে ভাই কিসের মধু, কিসের রসমালাই, সব তো এখানেই। বিলিভ মি, সব এখানেই। সাবজেক্টটা বোঝানো হয়ে গেল, ভার্বটা বোঝানো হয়ে গেল, অবজেক্টটা বোঝানো হয়ে গেল, কমপ্লিমেন্টটা কি তার পার্থক্য বোঝানো দেয়া হলো, আবার অ্যাডভার্বিয়াল কাকে বলে, অ্যাডভার্বিয়ালস কাকে বলে। এবার আপনি এক চার্টে শিখবেন ভার্ব থেকে সবকিছু। আপনি এটা ভার্বকে প্রশ্ন করেন কে বা কারা দিয়ে, উত্তর পাবেন সাবজেক্ট। কি কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবেন অবজেক্ট। যদি আপনি ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করেন, উত্তর পাবেন অ্যাডভার্ব অফ ম্যানার। কোথায় দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পান, সেটাকে বলা হবে অ্যাডভার্ব অফ প্লেস। কখন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ টাইম। কেন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ রিজন। এটা বোঝানোর জন্য আমরা দেখেন একটা উদাহরণ দিয়ে রাখছি এখানে। এগুলো সব বইয়ের আলোচনা। এখানে কি লেখা আছে? জনাব রাকিব হাসান সোনাপুর গ্রামে নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে 2019 সালের জুন মাসে কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তির অংশগ্রহণের মধ্য দিয়ে সোনাপুর বাজারে একটি নৈশ বিদ্যালয় চালু করেন। চলুন এই বাক্যের বিভিন্ন অংশ শনাক্ত করি ভার্বকে কেন্দ্র করে। ভার্বকে প্রশ্ন করলাম কে বা কারা এই কাজটা করে, উত্তর জনাব রাকিব হাসান। তার মানে রাকিব হাসান হলো সাবজেক্ট। ওকে, কি করেন? একটি নৈশ বিদ্যালয়, এটা হলো অবজেক্ট। এবার যদি বলি কিভাবে চালু করেন, কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তির অংশগ্রহণের মধ্য দিয়ে, এই পার্টটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, কোথায় চালু করেন? সোনাপুর বাজারে, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, কখন চালু করেন? 2019 সালের জুন মাসে, এটা অ্যাডভার্ব অফ টাইম। ওকে, কেন চালু করেন? সোনাপুর গ্রামের নিরক্ষর মানুষদেরকে শিক্ষিত করতে, এটা অ্যাডভার্ব অফ রিজন। ভাই এভাবে ভেঙে বুঝালে একটা ক্লাস 4 এর বাচ্চাও বুঝবে। বলেন বুঝবে কিনা? অবশ্যই বুঝবে, যদি সে ধৈর্য নিয়ে বইটা পড়তে পারে। ঠিক এভাবে আমরা অনুবাদের প্রতিটা পার্ট সাজিয়েছি। এখন প্রশ্ন হলো কেন শিখবো ট্রান্সলেশন, তাই না? কেন অনুবাদ কেন শিখতে হবে, রাইট? এই কেনর উত্তরটা আমি যদি আপনাকে দিতে যাই, আপনি স্ক্রিনের দিকে একটু তাকান। কি আছে এখানে? প্যারাগ্রাফ রাইটিং।
লেটার রাইটিং, অ্যাপ্লিকেশন রাইটিং, স্টোরি রাইটিং, এসে রাইটিং, ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, সামারি রাইটিং, পেসি রাইটিং, ফিচার রাইটিং কিংবা ডায়ালগ রাইটিং। এনি পিস অফ রাইটিং লিখতে গেলে আপনি কি করবেন? অপশন দুইটা, হয় ঠাড়া পড়া মুখস্থ করা, অথবা আপনি নিজের মতো বানিয়ে বানিয়ে লিখবেন। এছাড়া তো অপশন নেই। আর নিজের মতো বানিয়ে লিখতে গেলে আপনার অনুবাদের দক্ষতা লাগবেই লাগবেই লাগবেই। সোজা কথায় আমি যদি বলি, এই সবকিছুর একমাত্র সমাধান কি? ট্রান্সলেশন। আপনি বিসিএস লিখিত পরীক্ষা দেন, 1000 শব্দের এসে লিখেন, কয়টা মুখস্থ করতে পারবেন? একটাও পারবেন না। বানায় লিখতে হবে। ব্যাংকের পরীক্ষায় ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং বানায় লিখতে হবে। ক্লাস 6, 7, 8, 9, 10, এইচএসসি 11, 12 যাই বলেন, রাইটিং আছে। অপশন দুইটা, ঠাড়া পড়া মুখস্থ কিংবা বানায় লেখা। আর বানায় লিখতে গেলে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল লাগবে। সেই লক্ষ্যেই কিন্তু আমার এই বইটা। কোন বই আমি দেখাবো? আমি তাদেরকে দেখাবো যাদের ধৈর্য আছে পুরো সময়টা দেখার এই ভিডিও, তাদের জন্য আমার বই। সত্যি বলতে আমি বইটা আসলে একদম আম জনতার উদ্দেশ্যে বিক্রি করার জন্য বইটা আমি তৈরি করিনি। আমি কখনোই কাউকে অনুরোধ করব না, ভাই প্লিজ প্লিজ আমার এই বইটা কিনুন কিনুন, না, কখনোই বলবো না। যার মনে হবে এমন একটা বই আমি চেয়েছিলাম, যে মন থেকে ফিল করবে, তার জন্য আমার বই। এই বই লাখ লাখ কপি বাজারে সেল হোক, এটা আমি চাই না। বরং আমি চাই যে মন থেকে চাই ফ্রি হ্যান্ড রাইটিং এমন ভাবে শিখবো যেন আমার কোনো টিচারের কাছে যেতে না হয়, আমার একটা বই যেন আমার টিউটর হয়, তার জন্য আমার এই বই। খেয়াল করবেন, এই বইয়ে ফোকাস রাইটিং এত সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। ফোকাস রাইটিং জিনিসটা কি, ব্যাপারটা আমি একটু বলি। ফোকাস রাইটিং হচ্ছে একটা রচনার নির্দিষ্ট একটা পয়েন্টকে কেন্দ্র করে লেখাকে আমরা বলি ফোকাস রাইটিং, তাই তো? নর্মালি ব্যাংকের লিখিত পরীক্ষাগুলোতে আসে। আর এই ফোকাস রাইটিংটা এসএসসি, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কম্পোজিশন রাইটিং একই রকম। তো কম্পোজিশন বা ফোকাস লিখতে গেলে আসলে কি হয় খেয়াল করেন। চ্যাপ্টার 13-এ আমরা সুন্দর করে লিখে দিয়েছি দ্য আর্ট অফ ফোকাস রাইটিং। একটা ফোকাসের সত্যি বলতে সূচনা মানে ইন্ট্রোডাকশনটা খুব আকর্ষণীয় হওয়া জরুরি, যেটা কেউ বোঝে না। সবাই শুধু লিখে দেয় নরমালি যে দিস টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো আই থিঙ্ক ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইসব আজাইরা কথা দিয়ে হবে না। কথা আছে না একটা, আগে দর্শনধারী পরে কি গুণ বিচারী। আপনার একটা এসের ইন্ট্রো যদি সুন্দর হয়, তাহলে না লেখক মজা পাবে ভেতরে কি আছে। আপনার ইন্ট্রো সুন্দর না, ভালো লাগবে না। যেমন ধরেন না, আজকে আপনি আমার ভিডিওটি দেখতেছেন, যদি আমার সূচনার কথাগুলো আপনার ভালো না লাগতো, আপনি কিন্তু এতক্ষণ পর্যন্ত দেখতেন না, এটাই বাস্তব। একটা ইন্ট্রোডাকশনকে আকর্ষণীয় করার উপায় কি খেয়াল করেন। ইন্ট্রোকে আকর্ষণীয় করার মূল উপায় হচ্ছে আপনি যে টপিক নিয়ে লিখতে চান সেই টপিকের পুরো রিফ্লেকশন ইন্ট্রোতে থাকবে। যেমন ধরুন আমি একটা এসের কথা বলি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ইন বাংলাদেশ প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জেস। মানে বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে দেখা যায় বেশিরভাগ মানুষ হচ্ছে কর্মক্ষম, আর অল্প কিছু মানুষ হচ্ছে তারা ডিপেন্ডেন্ট। বলা যায় 66% পিপল আছে যারা চাইলে কাজ করতে পারে, আর 34% পিপল আছে যারা হচ্ছে ডিপেন্ডেন্ট। এটাকে আমরা বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, জনসংখ্যা বিষয়ক সুবিধা। এর উপর আপনি একটা ফোকাস করে একটা এসে লিখবেন। তো সূচনাটা কেমন হতে পারে খেয়াল করেন, ধৈর্য নিয়ে একটু দেখতে হবে। আমি সূচনায় লিখেছি দ্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আমি যদি আপনাদের একটু বড় করে দেখাই, হ্যাঁ এবার দেখতে পাবেন এখানে কি লেখা আছে, দ্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ইজ আ বুন। খেয়াল করে যান কত সুন্দর করে একটা লেখা আছে, দ্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ইজ আ বুন, একটা আশীর্বাদ। which has been born, এটা which has been টাকে উজ্জ্বল রাখা হয়েছে আর কি। The demographic dividend is a boon born from the burden of overpopulation, মানে অধিক মাত্রায় জনসংখ্যা বাংলাদেশে, তার মাঝে আশীর্বাদ হিসেবে জন্ম নিয়েছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। কি সুন্দর কথা। তারপর কি লিখেছি, বাংলাদেশ হ্যাজ বিন আন্ডারগোয়িং দিস ডেমোগ্রাফিক ট্রানজিশন সিন্স দ্য 2000, সেই 2000 সাল থেকে বাংলাদেশ এই পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে। কিসের জন্য? থ্যাঙ্কস টু দ্য রাইজ অফ ইটস ওয়ার্কিং এজ পপুলেশন, এর কর্মক্ষম লোকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কল্যাণে। while the demographic dividend creates opportunities for accelerating the country's economic growth, যেখানে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য সুযোগ সৃষ্টি করে দেয়, সেখানেই the absence of prudent policies to implement these opportunities, এইসব পদক্ষেপ বাস্তবায়ন করার জন্য যেসব পদক্ষেপ দরকার সেগুলোর অনুপস্থিতি has become an obstacle, একটা বাধা হয়ে দাঁড়িয়েছে to harnessing the demographic dividend। খেয়াল করছেন, জাস্ট সূচনাতে আমি বুঝাইলাম ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা কি, কবে উৎপত্তি হলো,
এটার মানে প্রভাব কি, উপকারী কি, আর এর বাধা কি, আমি যা রচনায় বর্ণনা করতে চাই তার একটা রিফ্লেকশন ইন্ট্রোতে কিন্তু পাওয়া গেছে। কেমন হবে? এরকম ইন্ট্রো হলে তো আপনি মার্কস পাবেন। শুধু তাই না, আপনার সুবিধার্থে এটার বাংলা অনুবাদ দেওয়া আছে। এইভাবে শুধু সূচনা না, পুরো এসেটাকে কিভাবে বডি লিখবো, কিভাবে টপিক প্যারাগ্রাফ সেন্টেন্সটা লিখবো, প্রতিটা প্যারাতে টপিক সেন্টেন্স আমরা কিভাবে লিখবো, এরপরে আসেন টপিক সেন্টেন্সের পরে আমরা কনক্লুশনটা কিভাবে লিখবো, সুন্দর করে একদম ভেঙে ভেঙে দেওয়া আছে। এই যেটা বডি, এটা এখানে প্রথম বাক্যটাকে টপিক সেন্টেন্স বলা হয়েছে। কেন এর নাম টপিক সেন্টেন্স হলো, কিভাবে আমি টপিক সেন্টেন্স বানাবো, তারপরে বাংলা অনুবাদটা কি, দেখেন একদম ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। কনক্লুশন কিভাবে লিখবেন, কনক্লুশনের রিস্টেটমেন্ট কিভাবে থাকবে, রিকমেন্ডেশন কিভাবে থাকবে, চমৎকার ভাবে বাংলা অনুবাদ সহ দেওয়া হয়েছে। এরপর এভাবে আমরা যত এসে দিয়েছি সবগুলোর বাংলা অনুবাদ আছে। এবার আপনি যদি খেয়াল করেন, আমি যদি আপনাকে এবার দেখাতে চাই যে আমরা কিভাবে বইটার মধ্যে গুরুত্বপূর্ণ ফোকাস বা এসে গুলোকে সাজিয়েছি। যেমন ধরেন আমি একটা টপিক দিয়েছি, দ্য সিগনিফিকেন্স অফ সোশ্যাল বিজনেস, সামাজিক ব্যবসার গুরুত্ব। প্রথমে সূচনা, তার বাংলা মিনিং, এরপর বডিতে প্রতিটা প্যারা তার বাংলা মিনিং, বডিতে প্রতিটা প্যারার বাংলা মিনিং। এভাবে আপনার জন্য বুঝতে অসুবিধা না হয় সুন্দর করে প্রতিটা প্যারাকে বাংলা মিনিং করে করে দেওয়া হয়েছে। ওভার শিওর থাকেন, বাজারে কোনো লেখক বলতে পারবে না তাদের বই থেকে কপি করে নিয়ে এসে এগুলো বানানো হয়েছে। ইভেন আপনি একটু কোথাও পাবেন না। এটা বিলিভ মি, আমার দীর্ঘ রাত জেগে জেগে নিজের লিখার একটা ফসল। আমি অবশ্যই আমার এই সৃষ্টিকর্ম নিয়ে গৌরব করি, গর্ব করি, কারণ এখানে শেখার মতো অনেক কিছু আছে। আমরা যদি এসে রাইটিং এর কথা বলি, বিসিএস লিখিত পরীক্ষায় যে এসে গুলো আসে 1000 শব্দের, দেখেন একটা এসে কে নান্দনিক করার জন্য, অ্যাস্থেটিক করার জন্য, সুন্দর করার জন্য যা যা করণীয় সুন্দর করে এখানে ধরে ধরে ব্যাখ্যা করে করে বোঝানো আছে, টিপস দেয়া আছে কিভাবে আপনি এসেটাকে সাজাবেন, অন্যের এসে থেকে আপনার এসেটা ভিন্ন আপনি কিভাবে করবেন, এগুলো বোঝানোর পর কিভাবে চার্ট ডেটা ব্যবহার করবেন, আপনি কিভাবে কোটেশনকে ব্যবহার করবেন, কিভাবে কনক্লুশনটা লিখবেন, এইসব দেওয়ার পর গুরুত্বপূর্ণ যে এসেগুলো সেগুলো দেখেন চমৎকার ভাবে বাংলা মিনিং সহ, যেখানে যেখানে কোটেশন প্রয়োজন, যেখানে ডাটা প্রয়োজন, এখানে সবকিছু সংযোজন করা হয়েছে এসেতে। ধৈর্য নাই, ধৈর্য নিয়ে দেখতে হবে। এবার আসেন আমি যদি ফোকাস রাইটিং, এসে রাইটিং এর পরে আপনাকে বলি রিডিং কম্প্রিহেনশনের কথা। কোথায় আসে না? আপনি বিসিএস লিখিত পরীক্ষা দিলেও প্যাসেজ আসে সলভ করতে হয়, ব্যাংকের লিখিত পরীক্ষায় আসে, এইচএসসি পরীক্ষায় আসে, এসএসসি পরীক্ষায় আসে, ক্লাস 6, 7, 8 সব জায়গায় রিডিং কম্প্রিহেনশন আছে। রিডিং কম্প্রিহেনশন থেকে মূলত কি আসে? থিমেটিক কোশ্চেন্স আসে, সামারি লিখতে বলে, প্রেসি লিখতে বলে, তাই তো? একটা প্যাসেজ থেকে আমরা কিভাবে প্যারাফ্রেজিং করে কিভাবে উত্তর লিখতে পারি, প্যারাফ্রেজিং জিনিসটা কি এর কৌশল কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। ছোটবেলার মতো আপনি প্যাসেজ থেকে একটা সেন্টেন্স হুবহু ধরে নিয়ে এসে যদি লিখে দেন তাহলে কিন্তু কাজ হবে না। আপনাকে কি করতে হবে? রিডিং কম্প্রিহেনশনের জন্য, যেমন এখানে এই প্যাসেজটা দেখেন, এটা একটা প্যাসেজ, এই প্যাসেজের কোথাও না কোথাও কিন্তু থিমেটিক প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে, বাট সেটা আপনি হুবহু লিখবেন? একদম না। সেটাকে আপনি কিভাবে লিখবেন আমরা আপনাকে এখানে বুঝাই দিয়েছি। খেয়াল করে দেখেন, যেমন এই প্রশ্নটা আসেন, হোয়াট উড বি দ্য আউটকাম, ফলাফলটা কি হতে পারে, ইফ কনফ্লিক্টস বিটুইন ন্যাশনস কান্ট বি সেটেলড, দুই দেশের মধ্যে দ্বন্দ্ব নিরসন না করলে ফলাফল কি হতে পারে। এই প্রশ্নের উত্তর কিন্তু প্যাসেজের মধ্যে আছে। কোথায় আছে? এই প্রশ্নের অধিকাংশ শব্দগুলো খুঁজে পাওয়া যায় প্যাসেজের 5 নং লাইনের শেষ অংশে। অর্থাৎ এই যে এটা হলো সেই সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা প্যারাফ্রেজিং করে নিজের মতো করে উত্তর করতে পারি সেটা এখানে দেখানো হয়েছে, এরপরে উত্তরটা দেওয়া হয়েছে। খেয়াল করছেন? এইভাবে রিডিং কম্প্রিহেনশন, সামারি রাইটিং, কিভাবে আপনি অনেকগুলো শব্দকে সামারাইজ করে অল্প শব্দে নিয়ে আসতে পারবেন, সবকিছু বর্ণনা করা আছে আমাদের রিডিং কম্প্রিহেনশন অংশে। এবার মূল বিষয় হলো, ব্যাংকের লিখিত পরীক্ষায় আর্গুমেন্ট রাইটিং আসে না? আমরা এই বইয়ে সংযোজন করেছি এমন একটা ফরম্যাট, যে ফরম্যাট দিয়ে আপনি যে কোনো আর্গুমেন্ট লিখতে পারবেন। আর্গুমেন্ট রাইটিং এর জন্য একটা ফরম্যাটই যথেষ্ট। সবার মনে একটা চাওয়া থাকে যে আমি ইংলিশ নিউজ পেপার পড়বো, তাই না? একদম ঠিক ধরছি না? বিশেষ করে যারা জব সিকার তাদেরকে প্রায় সবাই পরামর্শ দেয়, তুমি ইংলিশ ইমপ্রুভমেন্ট করতে চাও, ওকে ফাইন, তুমি ইংলিশ নিউজ পেপার পড়ো। কিন্তু কেউ বলে না ইংলিশ নিউজ পেপার কিভাবে পড়বো।
ইএনজি লার্নিং আপনাকে এখানে দেখিয়েছে যে আপনি কিভাবে ইংলিশ নিউজ পেপার পড়বেন, সেটা কিন্তু আপনাকে এখানে বিস্তারিত আমরা বুঝিয়ে দিয়েছি যে ইংলিশ নিউজ পেপার পড়ার যে একটা আলাদা কৌশল আছে, যেভাবে পড়লে আপনি উপকৃত হতে পারবেন, সেটা কিন্তু আমরা এখানে চমৎকার ভাবে যুক্ত করে দিয়েছি। এই যে দ্য আর্ট অফ রিডিং ইংলিশ নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার পড়ার যে একটা কৌশল, সেই কৌশলটা আপনারা এখানে একটু ভালো করে খেয়াল করবেন। যেমন ধরুন কিভাবে পড়বেন আপনি, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত, পঞ্চমত, 5টি স্টেপে আপনাকে বোঝানো হয়েছে। এবার আমরা একটা নমুনা দিয়েছি এখানে, যেমন এটা একটা ডেইলি স্টার একটা নিউজ আছে এখানে যে হেলথ অ্যান্ড এডুকেশন সেক্টরস নিড গ্রেটার বাজেটারি অ্যাটেনশন। সে আমি এই আর্টিকেলটা পড়বো, পড়ে আমার উপকার হবে কি? আমি কি শুধু খবর জানার জন্য নিউজ পেপার পড়বো? নো, আপনাকে রাইটিং স্টাইল শিখতে হবে এখান থেকে। বাট সেটা কিভাবে? আমরা প্রথমে কি করলাম, এই যে টেক্সটটা আছে এখানে, আর্টিকেলটা আছে, সেখান থেকে আমরা প্রথমে যে আননোন ওয়ার্ড গুলো, যে শব্দগুলো আমাদের অজানা, সেগুলো আমরা নোট করব। এখানে কোনগুলো গ্রুপ ভার্বস আছে, কোন শব্দগুলো গ্রুপ ভার্ব তার একটা তালিকা করে দিয়েছি, কোনগুলো ফ্রেজ ইডিয়মস এর কাজ করছে তার একটা তালিকা দিয়েছি। এরপর এখান থেকে গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো আপনার অজানা আছে, ইম্পর্টেন্ট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ টেক্সট, সেই ওয়ার্ডগুলোর বাংলা মিনিং আমরা দিয়েছি। আপনি এগুলো শিখবেন। তারপর আমরা সেই আর্টিকেলটাকে যখন সব শেখা শেষ, তখন আমরা আর্টিকেলের প্রতিটা প্যারাকে ধরে ধরে বাংলা অনুবাদ করে দিয়েছি। আপনি কেন বুঝবেন না বলেন? এখানে প্রত্যেকটাকে আমরা এখানে ভেঙে ভেঙে দিয়েছি। এবার আসেন মূল সমস্যাটা আমি বলি। সবকিছু ঠিক আছে, আমরা দুর্বল কোথায়? আমরা লিখতে গেলে আটকে যাই কোথায়? ভোকাবুলারিতে। রাইটিং এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটাই যে আমরা লিখতে গেলে আটকে যাই। এর জন্য সলিউশনটা কি? এর জন্য সলিউশন আছে তো। এর জন্য সলিউশন হলো আমরা আপনাকে টপিক বেস অনেকগুলো ওয়ার্ড দিব। অর্থাৎ আপনি যে ওয়ার্ডগুলো পড়লে আমরা আপনাকে বিভিন্ন টপিকের উপর ওয়ার্ড দিব। আমরা এই বইয়ের মধ্যে মোট 23টি টপিক রেখেছি, যে এরকম। যেমন দেখেন, টপিক বেসড ভোকাবুলারি এন্ড প্র্যাকটিস ইন রাইটিং। যেমন ব্যাংকিং রিলেটেড ওয়ার্ডস এন্ড ফ্রেজ, অর্থাৎ ব্যাংক বা ইকোনমি নিয়ে লিখতে গেলে আপনার যেসব ওয়ার্ড ফ্রেজ ফ্রিকুয়েন্টলি দরকার হয় তার তালিকা আছে এখানে। হ্যাঁ, আমি জানি আপনি বলতেছেন মনে থাকে না, তাই তো? ভোকাবুলারি মনে থাকে না, এটা কমন প্রবলেম। এটার জন্য আমরা বসে নাই। আমি রুবেল রানা এটার জন্য আপনার জন্য যেটা করেছি, প্রতিটা টপিক বেস ওয়ার্ড ফ্রেজ গুলো শেষ করার পর এই ওয়ার্ড গুলো ব্যবহার করে, এই ফ্রেজ গুলো ব্যবহার করে একটা বাংলা অনুচ্ছেদ রেখেছি। যেমন বাংলাদেশের আর্থিক খাত একাধিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। অনেক আর্থিক প্রতিষ্ঠান বর্তমানে দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে, কারণ তারা সময় মতো ঋণের সুদ পরিশোধ করতে পারতেছে না। এগুলো অনুবাদ করতে গেলে কিন্তু আপনার সেই ওয়ার্ডগুলোই লাগবে। ওই ওয়ার্ডগুলো আপনি আগে শিখবেন, তারপর আপনি এই টেক্সটটাকে অনুবাদ করবেন। আমি জানি অনুবাদ করতে গেলে আপনার জন্য কষ্ট হবে, এই জন্য এখানে আবার প্রতিটা সেন্টেন্সকে আমরা ভেঙে ভেঙে দিয়েছি, কোনটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট ব্যাখ্যা করেছি। মানে আপনার আর কি চাই? এইভাবে যদি আপনি শিখতে পারেন, এটার শাব্দিক অনুবাদ কেমন হবে, এটা লিটারাল ট্রান্সলেশন কেমন হবে, এটা থিমেটিক ট্রান্সলেশন কেমন হবে দিয়েছি আমরা। অর্থাৎ ওটাকে শাব্দিক অনুবাদ করলে কেমন হবে, ওটার ভাব অনুবাদ করলে কেমন হবে, এভাবে বিভিন্ন টপিকের উপর আমরা ওয়ার্ড ফ্রেজ যোগ করেছি, যে টপিকগুলো আপনি শিখলে আশা করি পরীক্ষায় এসে, কম্পোজিশন, প্যারাগ্রাফ, ফোকাস যাই আসুক না কেন, এই টপিকগুলোর বাইরে কিছু নাই। ভাই কি আসবে বলেন? হয় অর্থনীতি নিয়ে আসবে, না হলে পরিবেশ নিয়ে আসবে, না হলে সাহিত্য নিয়ে আসবে, না হলে সোশ্যাল ইস্যু নিয়ে আসবে, অথবা গ্লোবাল ইস্যু নিয়ে আসবে। যা নিয়ে আসতে পারে আমরা সব কিছু এখানে রেখে দিয়েছি আপনার সুবিধার্থে। মজার বিষয় কি জানেন? আপনার পড়তে পড়তে গিয়ে মনে হইতে পারে, ইস, যদি এই বইয়ের এই টপিকটা আমাকে বইয়ের লেখক একটু পড়াই দিত। যদি আর্গুমেন্ট রাইটিং এর ফরম্যাট শিখতে গিয়ে মনে হয়, ইস, যদি আমাকে কেউ একটু হাতে কলমে পড়াই দিত, যদি অনুবাদটা আমাকে দেখাই দিত। আপনার এই এই আফসোসের জায়গাটা আমরা বুঝেছি, এবং সেখান থেকে এই বইয়ের প্রতি পেজে পেজে প্রতিটা অধ্যায়ের জন্য এরকম করে একটা কিউআর কোড দেওয়া আছে। আপনি জাস্ট আপনার স্মার্টফোন দিয়ে এখানে স্ক্যান করলে ওই টপিকটার ভিডিও লিসন আপনি পেয়ে যাবেন। আর কি চাই বলুন? সবকিছু সংযোজন করা হয়েছে এই বইয়ের মধ্যে, সবকিছু সংযোজন করা আছে। আপনার কাজ হলো শুধু বইটা সংগ্রহ করে পড়া। সেই বইটাকে, যে বইটাকে বলা হয় ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর চাবিকাঠি। আশা করি আপনারা এবার বুঝতে পারছেন যে কেন এই বইকে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর চাবিকাঠি বলা হয়।
এবার আসুন এই বইয়ে কি কি টপিক আছে সেটা আমি ভালো করে দেখাই। আমি এত বিস্তারিত কেন বলি জানেন? আমি জানি পাঠকদের মধ্যে দুঃখ আছে, শুধু বইয়ের কাভার দেখে বই কেনে, বইয়ের ভেতরে কিছু নাই, এরপর লেখককে গালিগালাজ করে, পাশাপাশি আরো যারা দেশের লেখক আছে সবাই ভণ্ড বাটপার বলে সে আখ্যা দেয়। আমার বইয়ের ক্ষেত্রে এই সুযোগ যেন আপনি না পান, আমি এই সুযোগ দিব না। যার কারণে আমার বইয়ে কি আছে আগে দেখুন, আপনার প্রয়োজন কিনা, আপনি যা চান তার থেকে বেশি কিছু আছে কিনা, তারপর বই সংগ্রহ করুন। আমি জানি এই ভিডিওটা লেন্দি হওয়ার কারণে অনেক অডিয়েন্স দেখবে না, এবং তাদের জন্য বিশ্বাস করেন, তাদের জন্য আমার এই বই লেখা হয়নি। আমার এই বই লেখা হয়েছে যারা বই পড়ে শিখতে চায় তাদের জন্য, যাদের পাঠের অভ্যাস আছে তাদের জন্য এই বই। এই বইয়ে কি কি আছে আমাদের দেখতে হবে। এই বইয়ে কি নাই সেটা একটা বিষয়। এই বইয়ে মোট 21টি চ্যাপ্টার আছে। খেয়াল করবেন, এই একবিংশ শতাব্দীতে 0 to অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল বৃদ্ধি করার জন্য আমি মনে করি এই 21টি অধ্যায় যথেষ্ট। কি আছে 21টি অধ্যায়? প্রথমে আসেন, চ্যাপ্টার এখানে দেখানো কষ্টকর হবে, যার কারণে আমরা আলাদা স্লাইড করেছি। চ্যাপ্টার 1 এ কি আছে? বেসিক গ্রামার ফর রাইটিং। এখানে কি আছে? এখানে আছে আপনি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কেমনে বুঝবেন, কমপ্লিমেন্ট কি, অ্যাডভার্বিয়াল কি, অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, রিজন কি, কিভাবে ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল গুলোকে ইংরেজিতে অনুবাদ করতে হয়, বাক্য গঠন করার জন্য আরো কিছু টুলস যোগ করেছি এখানে, কিভাবে ডিটারমিনারকে সেন্টেন্সে প্রয়োগ করবেন, কিভাবে কানেক্টরকে সেন্টেন্সে প্রয়োগ করবেন, মডাল ভার্বের ব্যবহার আপনি কিভাবে সেন্টেন্সে প্রয়োগ করে নিয়েবেন, তারপর আরো কিছু কলোকেশনস আছে সেগুলো আমরা যোগ করেছি এখানে। এরপরে প্রেপোজিশনটা ঠিকঠাক ভাবে ব্যবহার করবেন আপনি কিভাবে, রিলেটিভ প্রোনাউন দিয়ে আপনি কিভাবে কানেক্ট করবেন, সব আছে এই বেসিক গ্রামার ফর রাইটিং। অর্থাৎ লিখতে গেলে যেসব গ্রামার দরকার, যেহেতু এটা গ্রামারের বই না, সুতরাং গ্রামারের সব টপিক থাকবে না, এটাই স্বাভাবিক। এখানে লিখতে গেলে যেসব গ্রামার দরকার সেটা আছে। চ্যাপ্টার 2 তে আসেন, মেকিং সেন্টেন্স অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। অর্থাৎ আপনি অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্স কিভাবে আপনি মেক করবেন তার বিস্তারিত বর্ণনা আছে। তারপর যখন অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ শেষ, তখন আমরা শিখবো মডাল ভার্বের ব্যবহার। আমি জানি আপনি হয়তো বলবেন তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেখান না। আমার দীর্ঘ 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে কোন টপিকটার পরে কোন টপিকটা দিলে স্টুডেন্টদের জন্য কাজে লাগবে সেই সিকোয়েন্স জ্ঞান মাথায় ইনশাআল্লাহ আমার আছে, ওটা রেখে আমি এই বইটা করেছি। তারপর আমি মডাল ভার্বের ব্যবহার দিয়েছি। আপনি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড কেমনে ব্যবহার করবেন। ক্যান মানে যে শুধু পারা না, ক্যান অন্য অর্থ প্রকাশ করে, সেটা আমরা এখানে ব্যবহার করেছি, আলোচনা করেছি। মডালের ব্যবহার, তারপর ক্লোজ ফ্রেজকে আপনি সেন্টেন্সে কিভাবে ব্যবহার করবেন চমৎকার ভাবে দেওয়া আছে। আপনি নাউন ক্লোজ ব্যবহার করে কিভাবে সেন্টেন্সকে লং করবেন, আপনি অ্যাডজেক্টিভ ক্লোজ ব্যবহার করে কিভাবে সেন্টেন্সকে আপনি লং করবেন, সব দেওয়া আছে এখানে। এরপরে আমরা দিয়েছি কিভাবে আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবেন। চ্যাপ্টার 5 এ, চ্যাপ্টার 6 এ আছে টেন্স এন্ড কন্ডিশনাল। হ্যাঁ, এটা হচ্ছে এই বইয়ের প্রাণ। টেন্সের অধ্যায়টা পড়তে গেলে আপনার কাছে মনে হবে যে রুবেল রায়না আপনাকে নিজে হাতে কলমে বুঝাচ্ছে। এত সূক্ষ্মভাবে, এত বিস্তারিতভাবে আলোচনা করা আছে, আমি নিশ্চিত আপনি বই সংগ্রহ করার পর আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য খুঁজে বেড়াবেন। আমি এটা নিশ্চয়তা দিতে পারি ইনশাআল্লাহ। টেন্স যখন শেখানো শেষ, তারপর আমরা অ্যাক্টিভ সেন্সে কেমনে বাক্য লিখবো আর প্যাসিভ সেন্সে কেমনে বাক্য লিখবো তার ওয়ে দেওয়া আছে। এরপর আমরা আসছি লং সেন্টেন্স। হ্যাঁ, এখন আমরা শিখবো একটা, আমি যদি 4 লাইন 5 লাইন লম্বা বাক্য লিখতে চাই কিভাবে লিখবো, তখন পসিবল। যদি আপনি ধারাবাহিকভাবে 7টা চ্যাপ্টার শেষ করে আসেন, তাহলে 8 নম্বর চ্যাপ্টারে গিয়ে আপনার লং সেন্টেন্স লিখতে অসুবিধা হবে না। বাট ধারাবাহিকতা নষ্ট করলে আপনি এই বইয়ের কিছুই বুঝবেন না। আপনাকে চ্যাপ্টার 1, 2, 3, 4 ধরে আসতে হবে। চ্যাপ্টার 8 এ আসেন, 9 এ কি আছে? প্যাসেজ ট্রান্সলেশন। লং সেন্টেন্স তৈরি করা শেখানোর পর প্যাসেজ ট্রান্সলেশন, যেগুলো বিসিএস এর প্রশ্ন আছে, ব্যাংকের প্রশ্ন আছে, বিভিন্ন প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে, এখানে সব আছে। প্যাসেজ ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ আছে, আবার ইংলিশ থেকেও বাংলা আছে। আরে ভাই না, অনুবাদ মানে শুধু বাংলা ইংলিশ না, ইংলিশ থেকে বাংলা অনুবাদের কৌশলও এই বইয়ে চমৎকার ভাবে আছে। এরপরে আছে আপনার টপিক বেস ওয়ার্ড। এটা শুরুতে কেন দেয়নি? আমি আসলে শুরুতে চেয়েছি আপনার ভান্ডারে যা আছে তাই দিয়ে আগে লেখা শেখেন। লেখা যখন শেষ, আপনি যখন সেন্টেন্স দাঁড় করানো শিখে গেছেন, এখন আপনার সেন্টেন্সের মান ডেভেলপ করতে হবে। এর জন্য কি লাগবে? মানসম্মত ওয়ার্ড লাগবে, লেক্সিকনস লাগবে, ভোকাবুলারি লাগবে। তো আমরা এই বইয়ে মোট 23টি অধ্যায়, এনভায়রনমেন্ট, ইকোনমি, আর্টস, লিটারেচার, পলিটিক্স, সায়েন্স, সোসাইটি, এগ্রিকালচার সহ মোট 23টি গুরুত্বপূর্ণ টপিকের উপর আমরা ওয়ার্ড ফ্রেজ রেখেছি এবং তাদের বাংলা অনুবাদ রেখেছি।
প্লাস যেটা দেখিয়েছিলাম সেই ওয়ার্ডগুলো ব্যবহার করে ট্রান্সলেশন দেওয়া আছে। ট্রান্সলেশন যেন করতে গেলে আপনার এই ওয়ার্ডগুলো আত্মস্থ হয়, মুখস্থ হয়, শেখা হয়, আয়ত্তে আসে, সেজন্য আমরা এই ওয়ার্ড ব্যবহার করে কাজ দিয়েছি। কেমন হয়েছে বলুন? এবার আসেন লেকচার আমাদের চ্যাপ্টার 12 আসেন। আমরা রিডিং কম্প্রিহেনশন, কিভাবে আমরা প্যাসেজ পড়ে থিমেটিক কোশ্চেন সলভ করব। প্যাসেজের বাংলা মিনিং পুরোটা না জানলেও আমি কিভাবে সামারি লিখব। ও হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন সামারি রাইটিং এন্ড প্রেসি রাইটিং। সামারি প্রেসির মধ্যে কি পার্থক্য সেটা এখানে দেওয়া আছে। সামারি বা প্রেসির যে টাইটেলটা আমি কিভাবে লিখবো সেটাও আছে ভাই। কত শব্দ লিখবেন, অল্প শব্দে কিভাবে লিখবেন, লিখতে গেলে তো বড় হয়ে যায়, অল্প শব্দে কেমনে লিখবেন তার কৌশল দেওয়া আছে এখানে। তবে কোনো শর্টকাট মেথড নেই, যা আছে সব সাস্টেইনেবল মেথড, এমন মেথড যা আপনি সারা জীবন কাজে লাগাতে পারবেন। ওয়ান টাইম মেথড ফর ওয়ান টাইম, এটা এক টাইমের মেথড, আপনি একবারই ব্যবহার করবেন। আপনাকে এমন মেথড শিখতে হবে আপনি যেটা সারা জীবন প্রয়োগ করতে পারেন, তাহলে সেটা আসল শিক্ষণ হবে। চ্যাপ্টার 13 আছে আমাদের ফোকাস রাইটিং, বিশেষ করে যারা ব্যাংকের লিখিত পরীক্ষা দেয়, অন্যান্য নন ক্যাডার পরীক্ষা দেয়, এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ফোকাস রাইটিং। ইনশাআল্লাহ এটা পড়ার পর আপনার আত্মা ঠান্ডা হবে, কলিজা ঠান্ডা হবে, এরকম করে লেখা হয়েছে এখানে। কারণ আপনি ডেটা ব্যবহার করবেন কিভাবে, শব্দ আছে, প্রতিটা ফোকাসের বাংলা মিনিং দেওয়া আছে, আপনি বুঝবেন না কেন, শুধু পড়লেই বুঝবেন। এরপর আসেন এসে রাইটিং। 1000 শব্দের এসে লিখতে হয় বিসিএস লিখিত পরীক্ষায়, অন্যান্য পরীক্ষায় 300-400 শব্দ লিখতে হয়। এসে যত শব্দই হোক না কেন, লেখার পদ্ধতি একই রকম। কিভাবে সাবটাইটেল বানাবেন, কিভাবে টপিক সেন্টেন্স লিখবেন, ইন্ট্রো কেমন হবে, কনক্লুশন কেমন হবে, কোটেশন কিভাবে ব্যবহার করবেন, ডাটা চার্ট বক্স কিভাবে আঁকবেন, লাল কলম নাকি নীল কলম, ভাই সেই ব্যাখ্যাও আছে এই বইয়ে। আমার কথা, এই বই পড়ার পর কারো যেন মনে না হয় যে আমি এটা বুঝি নাই, আমার কাউকে বুঝিয়ে নেওয়া দরকার, এটা যেন কেউ না বলে। এটা আমার চাওয়ার কিছু না। এরপর আসেন আর্গুমেন্ট রাইটিং, কিভাবে আর্গুমেন্টেটিভ এসে লিখতে হয় সেটা এখানে বিস্তারিত দেওয়া আছে। আর্গুমেন্ট রাইটিং এর পরে আসেন প্যারাগ্রাফ রাইটিং, শর্ট নোটস রাইটিং। জবের পরীক্ষাগুলোতে প্যারাগ্রাফ আসে, ক্লাস 6, 7, 8, 9, 10 ও প্যারাগ্রাফ আসে। কিভাবে আমরা লিখবো, ছোট্ট একটা প্যারাগ্রাফের মধ্যে কত গুরুত্বপূর্ণ কথা লিখতে পারলে সেটা পাঠকের কাছে আকৃষ্ট হবে, সেটা কিন্তু এখানে সংযোজন করা আছে। প্যারাগ্রাফের পর লেটার রাইটিং আছে, অ্যাপ্লিকেশন আছে, ফিচার রাইটিং। যেমন বিসিএস লিখিত পরীক্ষায় লেটার টু এডিটরের উপর 20 মার্কস থাকে, সঠিক ফরম্যাট আপনি কোথাও পাবেন না ঠিকভাবে, এখানে সঠিক ফরম্যাট দেয়া আছে। কেন এটা সঠিক তার কারণ বলা আছে, পুরোটা ব্যাখ্যা সহ এখানে আলোচনা করা আছে। এছাড়াও আছে রিপোর্ট রাইটিং, প্রতিবেদন লিখন, যেগুলো এইচএসসি লিখিত পরীক্ষায় বা এইচএসসি পরীক্ষা দিতে লাগে, প্রায় সব পরীক্ষা লাগে। এরপর আসেন ডায়ালগ রাইটিং, আর্ট অফ স্টোরি রাইটিং, আর্ট অফ, শেষের অধ্যায়টা হলো রিডিং ইংলিশ নিউজ পেপার। এমন ভাবে আমি দিয়েছি যেন এই দ্য আর্ট অফ রিডিং ইংলিশ নিউজ পেপার, এই অধ্যায়টি পড়ার পর আপনার ইংলিশ নিউজ পেপার পড়াটা সহজ হয়ে যায়। আপনি যদি ইংলিশ নিউজ পেপার পড়ে নতুন করে আপনার ভাষাগত দক্ষতা বৃদ্ধি করতে পারেন। এভাবে 21টি অধ্যায়ে সাজানো আছে এই বইয়ে। সোজা কথায় সুকৌশলে রচিত এই বইটি হতে পারে আপনার সবচেয়ে ভালো ইংরেজি শিক্ষক, যা আপনাকে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং হবে শেখাবে, এটা আমি নিশ্চিত করে লাইভে বলতে পারি। এবং এই বইয়ে আরো কি কি আছে আমরা একটু দেখে নেই। এই বইয়ে নাম্বার অফ পেজেস হলো 600 পেজ আছে। আপনি যদি খেয়াল করবেন, আপনি 600 পেজের সাদা খাতা 200 টাকায় কিনতে পারেন। দিস ইজ নট হোয়াইট পেপার, দিস ইজ ইনফরমেটিভ পেপারস, ইটস দ্য কালেকশন অফ সাম ইনফরমেটিভ পেপারস। সুতরাং পেজ গুনে কখনো বইয়ের দাম নির্ধারণ করবেন না, সেটা হোক আমার বই বা যে কোনো লেখকের বই। একজন লেখক আপনার কাছে সাদা পেজ বিক্রি করে না, একজন লেখক তার আইডিয়া আপনার কাছে শেয়ার করে কতগুলো বর্ণ, শব্দ, বাক্যে। সুতরাং তবুও বলা উচিত আমার এই বইয়ে পেজ কতগুলো, নাম্বার অফ পেজেস 600। ভাই 600 পেজ কেন হবে না? আমি এত সুন্দর করে ব্যাখ্যা করেছি যেন আপনার কাউকে প্রশ্ন করতে না হয়। বইয়ের মাঝে মাঝে লেখা আছে, কি বুঝতে পারছেন তো? এই যে দেখুন, আপনি কি বলছি, এইটার কারণে এটা হয়েছে, ঠিক এটাই লেখা আছে বইয়ে। সোজা কথায় বইটাকে আমি জীবন্ত করার চেষ্টা করেছি। আমি জানি যে দ্য অলমাইটি ক্রিয়েটর ছাড়া কেউ কোনো কিছুকে জীবন্ত করতে পারে না, জাস্ট আমি বইটাকে প্রাণবন্ত করার চেষ্টা করেছি যেন কারো কাছে গিয়ে আপনার হেল্প নিতে না হয়। ক্লাস 6 থেকে শুরু করে যে কোনো ক্লাসের স্টুডেন্ট, বিসিএস, ব্যাংক জব সিকার, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারীরা, কিংবা যারা প্রফেশনাল রাইটার হতে চায়, কিংবা জব সেক্টরে যারা আছে কিন্তু তাদের কাজে দরকার রাইটিং, তাদের জন্য এই বইটা আমি সাজিয়েছি। চমৎকার ভাবে বইটা লেখা হয়েছে। 600 পেজ এবং
পার্টেক্স প্রিমিয়াম কাগজ এখানে যোগ করা হয়েছে যেন কালি ঝকঝকে চকচকে আসে। শুধু তাই না, বইটার পেজ গুলো সুন্দর করার জন্য আমরা এখানে কিন্তু 70 জিএসএম বা যাকে বলে 70 গ্রাম কাগজ আমরা যোগ করেছি এখানে। প্রতিটা পেজ এরকম, আপনার পড়ে শান্তি পাবেন। এবং বাইন্ডিং এমন হয়েছে ইনশাআল্লাহ, আশা করি আপনার অভিযোগ করতে হবে না যে পেজ খুলে যায়। আমরা একদম জেল বাইন্ডিং সেলাই করে জেল বাইন্ডিং করে দিয়েছি। চমৎকার একটা কাভার দেয়া আছে, দেখলেই আপনার শান্তি লাগবে। আর আমি ব্ল্যাক পছন্দ করি, যার কারণে আমার বইয়ের কাভারটা কিন্তু ব্ল্যাক করেছি। যারা ব্ল্যাক লাভার না, আমি সরি টু দেম যে আমি আসলে ব্ল্যাক পছন্দ করি তাই দিয়েছি এখানে। বইটার দাম হলো 780 টাকা। হ্যাঁ, এইবার অনেকের মন খারাপ হলেও হইতে পারে যে 780 কেন। সত্যি বলতে যে বললাম 600 পেজের খাতা কিনতে গেলে আপনার 200 টাকা লাগবে, কিন্তু আপনি খাতার হিসাব বইয়ে করলে হবে না। এখানে সাদা পাতা না, এখানে আমার দীর্ঘ 12 বছরের এক্সপেরিয়েন্স পুরোটা আমি যোগ করেছি। আর একজন লেখকের কাছে আমরা কাগজ কিনি না, লেখকের কাছে আমরা জ্ঞানও কিনতে পারি না। সেই সক্ষমতার কারণেই আমরা লেখককে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। শুধু যদি পাঠকরা লেখককে বইয়ের সঠিক একটা হাদিয়া না দেয়, তাহলে লেখকরা বাঁচবে না, লেখক থাকবে না। সুতরাং এই বইয়ের দাম 780 টাকা রাখা হয়েছে। তবে যারা আমার এই লাইভটি কিংবা আমার এই ভিডিওটি দেখে বইটি ক্রয় করবেন, তাদের জন্য আমরা 600 টাকা নির্ধারণ করেছি বইটির শুভেচ্ছা মূল্য। এই বই কিনে নেওয়ার সক্ষমতার কারণেই শুধু শুভেচ্ছা মূল্য 600 টাকা। আপনি আমার কেন, কারোরই জ্ঞান কিনতে পারবেন না, সেই সামর্থ্য পৃথিবীর কারোরই নেই। আমি আপনার জ্ঞান কিনতে পারবো না। শুভেচ্ছা মূল্য 600 টাকা। এই বইটি সংগ্রহ করতে যারা চান তাদেরকে একটু কষ্ট করতে হবে, নিজ দায়িত্বে এই নাম্বারে ফোন দিতে হবে। শুধু কমেন্ট বক্সে লিখলেই কাজ হবে না, আপনারা ইনবক্সে নক করতে পারেন। আপনি যে ভিডিওটি দেখতেছেন সেখানেই দেখেন নিচের বাম দিকের কর্নারে লেখা আছে অর্ডার নাও। ওখানে আপনি ইনবক্সে ক্লিক করলেই আপনি একটা গুগল ফর্ম পাবেন। সেখানে আপনার নাম, আপনি যে ঠিকানায় বইটি কুরিয়ার পেতে চান সেটি যোগ করার পর পেমেন্ট করলে, পেমেন্টের লাস্ট ডিজিট কত আপনার বিকাশ, রকেট, নগদে জানানো হলে ওখানে ওইভাবে গুগল ফর্মটা পূরণ করলে আমরা আপনার ঠিকানায় বইটি পাঠিয়ে দেব। 780 টাকা, বাট এখন আপনি কিনলে সেটা 600 টাকায় কিনতে পারবেন বইটি। আর এই বইটি যারা যারা সংগ্রহ করতে চান তারা কমেন্ট বক্সে ইয়েস লিখুন, প্লাস আপনার গুগল ফর্ম আমাদের কমেন্ট বক্সেও দেওয়া থাকবে, পূরণ করুন। যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউবের কমেন্ট বক্সে ইয়েস লিখুন, আর আমাদের ডেসক্রিপশন বক্সে গুগল ফর্ম এবং বইটি অর্ডার করার সমস্ত প্রসেস দেয়া থাকবে। সুতরাং এই নাম্বারেও আপনারা চাইলে ফোনও করতে পারেন। তো এই ছিল 0 to Advanced ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বই। বইটির নাম সবশেষে বললাম। আমি এমনই, আমি যখন ক্লাসরুমে ঢুকি তখন নিজের নাম আগে বলি না, আমি আগে পড়াই, তারপর আমি বলি যে আমি কে। আমি এখানেও তাই করলাম, কি আছে সেটা বুঝালাম, শেষে বললাম এই বইয়ের নাম খুবই সাধারণ নাম, 0 to Advanced ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। বিসিএস রিটেন ইংলিশ, ব্যাংক রিটেন ইংলিশ কাভার করবে, আইএলটিএস রাইটিং কাভার করবে এবং ক্লাস 6 to এইচএসসি একাডেমিক রাইটিং কাভার করবে ইনশাল্লাহ। আশা করি বইটা সংগ্রহ করার পর আবারও আপনি ইনবক্সে নক করে আমাকে ধন্যবাদ জানাবেন। সবার জন্য শুভকামনা রইল। বই সংগ্রহ করুন অথবা না করুন, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি যতদিন বেঁচে আছি এমন কিছু বই লিখতে পারি যেগুলো পড়লে আর কারো কোনো টিউটরের কাছে গিয়ে প্রতি মাসে বেতন দিয়ে পড়তে না হয়। বিলিভ মি, আমার টার্গেট এটা। আমি নিজেও 12 বছর ধরে পড়াচ্ছি এই জগতে বিসিএস ব্যাংক জব সিকারদেরকে, কিন্তু আমিও চাচ্ছি না আর এভাবে পড়াতে। আমি খুব শীঘ্রই চাচ্ছি এই বইটা সবাই যখন সংগ্রহ করবে, আমি চাই শুধু এই বইটা পড়ি সবাই শিখুক। আর হ্যাঁ, প্রতিনিয়ত যেসব আপডেট ফোকাস রাইটিং সেগুলো আমরা আমাদের ইএনজি লার্নিং পেজে শেয়ার করে দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।